এই যে বাপু, তোমাকে তো দেখি সারাদিন মাঠেই পড়ে থাকো। চাষ করো, খাল পরিষ্কার করো, কখনো ধান, কখনো সবজি। ক্লান্তি বলে কিছু নাই নাকি? ক্লান্তি তো লাগে চাচা, কিন্তু কাজ না করলে পেট চলে না। একটা কথা জিজ্ঞেস করব বাপু, রাগ করো না যেন। না চাচা, বলুন। তোমার ভাইটা তো দেখি বাড়িতে বসেই খায়, তুমি এত কষ্ট করো কেন? সব বোঝা কি তোমারই? ও, আমার দাদা চাচা ছোট থেকে আমাকেই দেখে শুনে রেখেছে। আমার পড়াশোনা, আমার খাওয়া পড়া সবই তো ওর হাত ধরে। সে তো ঠিক, কিন্তু এখন সময় বদলেছে বাপু, মানুষ বদলায়। দাদা কখনো বদলাবে না চাচা, আমি ওর উপর ভরসা করি। ভরসা ভালো, কিন্তু অন্ধ ভরসা খারাপ। নিজের ভবিষ্যতের কথাও ভাবতে হয়। ভবিষ্যৎ মানেই তো দাদা, ও ভালো থাকলে আমিও ভালো থাকব। এই ভাবনাতেই অনেকে একদিন পস্তায়। পস্তাবো না চাচা, রক্তের সম্পর্ক এমন না। রক্তের সম্পর্ক কখনো কখনো কাগজের কাছে হার মানে। আমার দাদা এমন না, আমি বিশ্বাস করি। কিন্তু সাবধান থেকো, নিজের কিছু জমাও, নিজের একটা রাস্তা বানাও। আমি তো কারো ক্ষতি চাই না, শুধু কাজ করে খেতে চাই। এই মনটাই একদিন তোমাকে বাঁচাবে বাপু, আবার এই মনটাই তোমাকে ডোবাতেও পারে। যা হবে ভালোই হবে চাচা, দাদার উপর আমার পুরো ভরসা আছে। আচ্ছা বাপু, সময় সব উত্তর দেবে। এই শোনো, আর কতদিন এভাবে তোমার ভাইকে খেতে দেবে? খায়, আমাদের ঘরের ভাত থাকে আমাদের বাড়িতে, কিন্তু এতে আমাদের লাভটা কি? জমির ভাগ তো এখনো হয়নি, সব জমি এখনো বাপের নামেই আছে। ও থাকলে ভাগের সময় তুমি সুবিধা পাবে কিভাবে? আমি তো লাইন খুঁজছি, কিন্তু ওকে বাড়ি থেকে তাড়ানোর মতো ঠিকঠাক কোনো সুযোগ পাচ্ছি না। সুযোগ বানাতে হয়। ও থাকলে সবাই বলবে দুই ভাই সমান ভাগ। আর ও না থাকলে? তাহলে কেউ বলবে না কিছু বাপের নামে থাক বা না থাক, শেষ কথা তো তুমিই পাবে। গ্রামের লোকজন তো সব ও সুনাম করে, এছাড়াও সারাদিন মাঠে কাজ করে। কাজ করলেই বাকি, কাগজে তো কিছু নেই। ভাগের সময় দরকার, কাগজ ঘাম না। তাই আগে ওকে সরাতে হবে। ঠিক তাই, ওকে অলস বানিয়ে দাও, বোঝা প্রমাণ করো, তারপর আমি খরচের কথা তুলবো, বলবো আমি একা সংসার টানছি। এইটাই সুযোগ, ভাগ হওয়ার আগেই ওকে বের করতে হবে। এই যে এখন আসছিস, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, বসে বসে খাস, কোনো কাজ করিস না? সব কাজ তো আমিই করি। কি বলছো দাদা? বসে বসে খাই? আমি তো সকাল থেকেই মাঠে ছিলাম। মিথ্যে কথা বলিস না, মাঠের সব কাজ আমি করি, আর তুই ঘোরাঘুরি করিস। দাদা, তুমি এসব কি বলছো? ধান কাটা, জমি কোপানো, খাল পরিষ্কার সব তো আমিই করেছি। তোর মুখে শুনলে মনে হয় তুই একাই পুরো গ্রাম চালাচ্ছিস। তুমি জানো আমি মিথ্যে বলি না, গ্রামের লোকজনও জানে। গ্রামের লোকজন জানে না, আমি জানি। এই বাড়ির খরচ আমি দেই, তুই শুধু ভোগ করিস। মাঠের পরিশ্রমটা আমি করি, তারপর ফসল বিক্রি করে যে টাকা আসে সেই টাকা দিয়েই সংসার চলে। পরিশ্রমের গল্প শোনাতে আসিস না, কাগজে কলমে কিছুই তোর নামে নেই। এই বাড়িতে এভাবে বসে বসে খাওয়া চলবে না। একটা কথা বলি দাদা, এই সম্পত্তি এখনো বাবার নামেই আছে, তাই যদি ভাগ হয় অর্ধেক ভাগ আমিও পাবো, এটা ভুলে যেও না। আর আমি কোনো অন্যায় করছি না দাদা, আমি কাজ করি, সৎভাবে খাই। কথা দিয়ে পেট চলে না, কাজ করিস তাহলে প্রমাণ দে। প্রমাণ? তুমি আজ আমাকে অপরিচিত বানিয়ে দিচ্ছ। আমি সত্য বলছি, সত্য শুনতে তোর খারাপ লাগছে? সত্য যদি এই হয় তাহলে আমি আর কিছু বলবো না। কালকেই আমি প্রধান মশাইকে ডাক দেব, তিনি আমাদের সম্পত্তির সমান ভাগে ভাগ করে দেবেন। তারপর তুমি তোমার মতো থেকো, আমি আমার মতো থাকব। প্রধান মশাই বাড়িতে আছেন? হরি নাকি? কিরে, কি মনে করে? হরি সব ঘটনা খুলে বলে। সব শুনে প্রধান মশাই কিছুক্ষণ চিন্তা করেন। এখন আমি কি করব বলুন প্রধান মশাই? চিন্তা করো না, কাল আমি নিজেই তোমাদের বাড়িতে যাব, সবকিছু সমান ভাগে ভাগ করে মিটমাট করে দিয়ে আসব। ঠিক আছে প্রধান মশাই, তাহলে আমি এখন চলি।
এত মনে হচ্ছে গিন্নি হিতে বিপরীত হয়ে গেল। এখন কি হবে? গ্রামের সবাই তো জানে তোমার ভাই খুব পরিশ্রমী আর সৎ মানুষ, সংসারের সব কাজকাম সেই করে, আর আমরা তার টাকায় বসে বসে খাই, এই কথাও লোকের মুখে মুখে। আমিও তো সেটাই ভাবছি, কাল প্রধানমশাই আসবেন সবকিছু সমানভাবে ভাগ করে দিতে। তবে যাই হোক না কেন, ভালো ভালো জমিগুলো তোমার নামে লিখে নেওয়ার চেষ্টা করবে, আর বলবে বাড়ির ভাগ দেওয়া যাবে না, এই বাড়িটা তুমি বানিয়েছ। ঠিক আছে গিন্নি, কাল কি হয় হয় দেখা যাক। বড় ভাই আর তার স্ত্রীর মুখে তখন চিন্তার ছাপ স্পষ্ট। তারা বুঝে গিয়েছিল এতদিন যে অন্যায়ের উপর দাঁড়িয়ে তাদের সংসার চলছিল, আজ তা সবার সামনে প্রকাশ পেতে চলেছে। গ্রামে সবাই জানত ছোট ভাই ছিল পরিশ্রমী ও সৎ। মাঠে ঘাটে ঘেটে সে সংসারের চাকা ঘুরিয়েছে, আর বড় ভাইয়ের ঘরে এসেছে সচ্ছলতা। প্রধান মশাই আসবেন শুনে বড় ভাইয়ের বুকের ভেতর ভয় আর লোভ একসঙ্গে দানা বাঁধে। তার স্ত্রী তাকে বোঝাতে থাকে যে করেই হোক ভালো জমিগুলো নিজের নামে রাখতে হবে, আর এই বাড়িটাকে নিজের পরিশ্রমের ফল বলে দাবি করতে হবে। পরের দিন কি হবে সেই আশঙ্কা আর লোভ নিয়েই তারা অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে প্রধান মশাইয়ের সঙ্গে গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এসে হাজির হলেন। দুই ভাইকে সামনে বসিয়ে তারা তাদের সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কাগজে কলমে ভাগাভাগি সমান হলেও বাস্তবে চিত্রটা ছিল ভিন্ন। সবচেয়ে উর্বর আর ভালো জমিগুলো পড়ল বড় ভাইয়ের কপালে, আর অনাবাদি ও খারাপ জমিগুলো ভাগে গেল ছোট ভাইয়ের। এই ভাগ দেখে ছোট ভাই কিছু বলল না, মুখে অভিযোগ ছিল না, চোখে ছিল শুধু নীরব মেনে নেওয়ার ছাপ। কিন্তু এই অন্যায়ের ফল যে একদিন ঠিকই প্রকাশ পাবে তা তখন কেউই বুঝতে পারেনি। ভাগাভাগির পর দুই ভাই আলাদা পথে হাঁটতে শুরু করল। ছোট ভাই হরি তার ভাগে পাওয়া জমিতে নীরবে নেমে পড়ল কাজে। জমি খারাপ হলেও পরিশ্রমে তার কোনো ঘাটতি ছিল না। ভোর থেকে সন্ধে পর্যন্ত হরি মাঠে খেটে গেল, মাটি আগলে রাখল, সময় মতো বীজ বুনল, যত্ন করে ফসল বড় করল। ধীরে ধীরে সেই অনাবাদি জমিতেই ফলতে শুরু করল সবুজ সতেজ ফসল। অন্যদিকে বড় ভাই ভালো জমি পেলেও মাঠের কাজে তার অভ্যাস ছিল না। পরিশ্রমের বদলে সে ভরসা করল ভাগ্যের উপর। ফলে তার জমিতে ফসল উঠল ঠিকই, কিন্তু তাতে ছিল না যত্নের ছোঁয়া, না ছিল পরিশ্রমের শক্তি। দিনের শেষে স্পষ্ট হয়ে উঠল একটাই সত্য, জমির চেয়ে বড় ছিল মানুষের মন আর পরিশ্রম। আরে হরি, তুমি তো চমৎকার করেছ। তোমার জমিতে তো একদম খাঁটি সোনার মতো ফসল ফুলেছে। সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা ভাই, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আমি শুধু চেষ্টা করে গেছি আর তিনি ফল দিয়েছেন। যাক, তোমার পরিশ্রম সফল হয়েছে, কিন্তু অন্যদিকে তোমার দাদার জমির ফসল তো শেষ। বলছো ভাইয়া, দাদার ফসল ভালো হয়নি? না ভাই, ফসল সব পোকায় খেয়ে গিয়েছে। ঠিকমতো যত্ন না করলে কি আর ফসল ভালো হয়? আচ্ছা থাকো, আমার কাজ আছে, আমি যাই। খগেন নষ্ট হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে হতাশা আর ভয়। ঠিক তখনই পঞ্চায়েত মশাই এসে দাঁড়ান। কে গো খগেন, তোমার ফসলের কি অবস্থা? খুব চিন্তায় আছি প্রধানমশাই। যা পুঁজি ছিল সবই ফসল চাষের পেছনে লাগিয়ে দিয়েছি, কিন্তু ফসল ভালো হলো না। এতদিন তো ভাইয়ের কষ্টে বসে বসে খেয়েছো, আজ নিজের কষ্টটা বুঝতে পারছো তো? কখনো তো মাঠে পা রাখুনি, তাহলে বুঝবে কে করে কিভাবে ফসলের যত্ন নিতে হয়। প্রধান মশাইয়ের মুখে এমন কথা শুনে খগেনের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারল প্রধান মশাই একদম ঠিকই বলছেন। এতদিন সে বসে বসে খেয়েছে, আর তার ছোট ভাই হরি মাঠের প্রতিটি দিক সামলে সংসারের চাকা ঘুরিয়েছে। আজ নষ্ট ফসলের দিকে তাকিয়ে খগেন প্রথমবার বুঝতে পারল পরিশ্রমের আসল মূল্য কতটা কঠিন আর কতটা সত্য। এবার কি হবে গিন্নি? মাঠের প্রায় সব ফসলই নষ্ট হয়ে গেছে, হাতে তো আর কোনো টাকাও নেই। তাহলে এখন কি হবে? আমাদের তো এবার পথে বসতে হবে।
এতদিন হরি মাঠে সব দিক সামলাতো, ওর পরিশ্রমে সংসার চলতো, কিন্তু আমি লোভে পড়ে ওকে ঠকালাম, বাড়ি থেকে বের করে দিলাম। গল্পটা আমাদের শেখায় আমরা অনেক সময় জীবনের ভালো জিনিসের মূল্য বুঝি না। সবকিছু তখনই মনে আসে যখন বিপদ আমাদের কাছে আসে। পরিশ্রম, সততা, ধৈর্য, এই 3টি গুণই শেষ পর্যন্ত প্রকৃত সমৃদ্ধি এনে দেয়। অতএব লোভ, অহংকার আর অলসতার চেয়ে পরিশ্রম আর ন্যায়ের মূল্য কখনো কম নয়। সত্যি, ভালো কাজের ফল কখনো বৃথা যায় না, আর অন্যায়ের ফল একদিন নিশ্চিতই আসে। এভাবেই হরিজয়ী হল, আর খগেন ও তার স্ত্রী বুঝল সফলতার আসল পথ হল পরিশ্রম আর সততা।